পুরো 1 সপ্তাহ হসপিটালে থেকে তারপর বাসায় আসতে পারলাম। বাসার সামনে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হসপিটালে এতদিন থাকা যায়? কাব্য যে কিভাবে সারাটা দিন হসপিটালে কাটায়। আরে কি করছেন ডাক্তারবাবু? দেখতেই তো পারছো কি করছি। হ্যাঁ দেখছি, কিন্তু আমি তো হেঁটে যেতে পারবো। কোলে নিয়েছেন কেন? তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি তাই। তাই বলে এখান থেকে বাসার ভিতরে? উফ, তুমি না বড্ড বেশি কথা বলো। কাব্যর ধমক শুনে চুপ হয়ে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার ভিতর চলে যাব, তাও এইটুকু জায়গা ও আমাকে কোলে নিয়ে যাচ্ছে। এই তো ভাইয়া ভাবিকে নিয়ে চলে এসেছে, এখানে বসিয়ে দাও। কাব্য আমাকে ড্রয়িং রুমে সোফায় এনে বসিয়ে দিল। ভাবি, তুমি এতদিন হসপিটালে ছিলে, বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। হ্যাঁ, এখন ওর সামনে বেশি বকবক করো না, ও কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ভাবি, আমি ঠিক আছি, সুস্থ হয়ে গেছি, তোমরা এত চিন্তা করো না। হ্যাঁ, তুমি এতটাই সুস্থ হয়ে গেছো যে এখন তুমি দৌড়াতে পারবে। কাব্যর কথা শুনে চুপ হয়ে গেলাম। সত্যিই তো আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি। হিয়ার কাঁধে মাথা রেখে বসে আছি আর সবাই গল্প করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ফারাবি এসেছে মনে হয়, আমি দেখছি। কাব্য দরজা খুলে দিতেই মামি এসে তাড়াহুড়ো করে ভিতরে ঢুকলেন। তমা, মামি তুমি এত অবাক হচ্ছিস কেন? আমি তোকে দেখতে এসেছি। বাহ, 1 সপ্তাহের ওপর হসপিটালে থেকে আসলাম, তখন দেখতে যাওনি আর আজ বাসায় আসা মাত্রই দেখতে চলে আসলে? মামি, আপনি বসে কথা বলুন না। মামি এসে আমার পাশে বসলেন। আসলে আমি জানতাম না তুই এতটা অসুস্থ। সেদিন তিশা বলছিল তুই অসুস্থ, আমি এতটা কানে নেইনি, কিন্তু আজ তিশা ওর মায়ের সাথে কথা বলছিল তোর বাচ্চা নষ্ট হয়ে গেছে এই ব্যাপারে। তাই তো ছুটে আসলাম তোকে দেখতে। ব্যাপার কি মামি, হঠাৎ এত ভালো হয়ে গেল? কোনো না কোনো কাহিনী তো নিশ্চয়ই আছে। আচ্ছা, এসবের পিছনে মামির হাত নেই তো? কিরে, কথা বলছিস না যে? মামি, এই বিষয়ে তিলকে কিছু না বলাই ভালো। ঠিক আছে বাবা, আপনি রেস্ট নিন, আমি তিলকে নিয়ে রুমে যাচ্ছি। কাব্য আবার আমাকে কোলে তুলে নিল। সবাই স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে, কিন্তু মামি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কাব্যর বুকের শার্ট খামচে ধরে মাথাটা ওর বুকের মধ্যে এলিয়ে দিলাম। কাব্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। এভাবে ভ্রু কুঁচকাচ্ছ কেন? তুমি হাসছো কেন? বউকে কোলে করে নিয়ে চলাফেরা করতে হয়, তোমার কি কষ্ট এইটা ভেবেই হাসছি। ও তাই তো, আমার তো খুব কষ্ট হয়, এখনো হচ্ছে। আমার তো এখন তোমাকে ঠাস করে ফেলে দেওয়া উচিত। এই না না, ভয়ে দুহাত দিয়ে কাব্যর গলা জড়িয়ে ধরলাম। কাব্য আমাকে বিছানায় শুইয়ে দিয়ে জানালাগুলো খুলে দিল। কতদিন পর নিজের রুমে আসতে পেরেছি, কতদিন পর বাসায় আসছি, তাই না? হ্যাঁ, আমার লক্ষ্মী আমার ঘরে ফিরে এসেছে। লক্ষ্মীকে? আমার বউ। তোমার বউকে? আমার তিলোপাগলি। তোমার তিলোপাগলিকে? কথা আটকে দিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল কাব্য। কতদিন পর ওর মুখে এই পাগল করা হাসিটা দেখলাম। তিলো, সব ভুলে যাও, আমরা আবার নতুন করে সব সাজাবো, কেমন? পেটের ব্যথা কমেছে? কি বলি এখন ওকে? পেটের ব্যথাটা যে এখনো কমেনি। কাব্যকে বললে তো ও টেনশন করবে। আর বলতে হবে না, আমি উত্তর পেয়ে গেছি। কাব্য আমার পেটের শাড়ি সরাতে সরাতে বলল, আরে ডাক্তারবাবু কি করছো? ডাক্তারবাবু তার বউয়ের চিকিৎসা করছে। কাব্য আমার পেটে আলতো করে একটা চুমু খেলো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কাব্যর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আজ কতদিন পর কাব্য এমনভাবে স্বাভাবিক হয়ে কথা বলছে, হাসছে। তখন ভয় পেয়ে আমার গলা জড়িয়ে ধরেছিলে কেন? ভেবেছিলে সত্যি আমি তোমাকে ফেলে দিব? তোমার ডাক্তারবাবু তোমাকে কখনো কষ্ট দিবে না। যদি কখনো পাও, বুঝে নিও নিজের অজান্তে দিয়ে ফেলেছি। আমার নাকের সাথে ওর নাক ঘষছে। ধ্যাত, নিজের প্রতি এখন রাগ হচ্ছে। আগে কেন ভয় পেতে গেলাম? নিজের ওপর রাগ করো না, বুঝেছো? নিজের ওপর রাগ করো না, বুঝেছো? আমি যে নিজের ওপর রাগ করেছি তুমি বুঝলে কিভাবে? আমাকে ভেঙাচ্ছ কেন? আমি বুঝতে পেরেছি তাই বললাম। আসলে তুমি যখন নিজেই নিজের প্রতি রেগে যাও তখন তোমার নাকটা লাল হয়ে যায়। আর আমার তখন। কাব্য আমার ঠোঁটের কাছে ওর ঠোঁট দুটো এনে আমার চোখের দিকে তাকালো। আর তোমার তখন কি? তোমার লাল হয়ে যাওয়া নাকটায় কামড় বসিয়ে দিতে ইচ্ছে করে। কাব্য আমার নাকে আলতো করে একটা কামড় দিল। ফাজিল কোথাকার! অসুস্থ বউয়ের সাথে রোমান্স হচ্ছে? অসুস্থ বউয়ের সাথে রোমান্স করা যাবে না, এইটা কোন বইয়ে লেখা আছে? কোনো বইয়ে লেখা নেই, তবে আমার আইনে আছে।
যে আইন আমার থেকে আমার তিলো পাগলিকে আলাদা করে নিবে সে আইন আমি মানি না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, কিন্তু কি করছো এসব? যা করছি তা তো দেখতেই পারছো। কাব্য আমার পেট থেকে চুমু দিয়ে দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। গলায় চুমু দিয়ে একটা হাত আমার গালে রাখলো, তারপর আমার ঠোঁটের ওপর ওর ঠোঁট রাখলো। একটা হাত দিয়ে কাব্যর ঘাড়ের কাছের চুলগুলো মুষ্টি করে ধরলাম, সাথে সাথে দরজায় টোকা পড়লো। ওর চুলগুলো ছেড়ে দিয়ে ওকে সরাতে চাইলাম। কাব্য আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের মধ্যে রেখেই আমার চোখের দিকে তাকালো। রাগে কাব্যর চোখ দুটো লাল হয়ে আছে দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু কাব্য তো আমাকে ছাড়ছেই না। ওদিকে কে যেন দরজায় টোকা দিয়েই যাচ্ছে। নাও ছেড়ে দিলাম, আর হাসি চেপে রাখতে হবে না, মন খুলে হাসো। হাসি আটকানোর জন্য একটা হাত দিয়ে মুখ ঢাকলাম। কাব্য দেখে আরো রেগে গেল। যে এসেছে তাকে তো এখন আমি... আরে ডাক্তারবাবু! কাব্য রাগ নিয়ে দরজা খুললেও হিয়াকে দেখে ওর সব রাগ ফুস। কখন থেকে ডাকছি, এতক্ষণ লাগে দরজা খুলতে? কাব্য কি বলবে ভেবে পাচ্ছে না, তাই মাথা চুলকাচ্ছে। নাও ভাবিকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ দাও। ঠিক আছে, রেখে যা। হিয়া খাবার রেখে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে চলে গেল। হিয়া চোখ টিপ দিল কেন? কি ভাবছো? হিয়া চোখ টিপ দিল কেন? জানি না। কাব্য অর্ধেক বলে আটকে গেছে, আমার পেটের দিকে তাকিয়ে আছে। ওর এমন চাওয়া দেখে পেটের দিকে তাকালাম। ইস, পেটে তো শাড়ি নেই, তার মানে... আমার দিকে রাগি চোখে তাকাচ্ছ কেন? আমি কিছু জানি না। নিজে সরিয়ে এখন জানে না। ইস, হিয়া বুঝে ফেলেছে তুমি আমাকে আদর করছিলাম, তাই তো? হিয়া বুঝলে কি হয়েছে? আমি আমার বউকেই তো আদর করছিলাম। হিয়া তো বোন, তাই না? আমার বোন হলেও তোমার তো ননদ, সমস্যা নেই। না, হিয়া আমারও বোন। আচ্ছা বাবা, হিয়া তোমারই বোন, এখন খেয়ে নাও। ছোট বাচ্চাদের মানুষ যেভাবে যত্ন করে, কাব্য সেভাবে আমার যত্ন করছে। নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে। কি হলো? মিটি মিটি হাসছো যে? ভাবছি হাজবেন্ড ডক্টর হলে ভালোই হয়, অসুস্থ হলে বেশি বেশি সেবা পাওয়া যায়। আর ওইটা বলো, হাজবেন্ড রোমান্টিক হলেও ভালো হয়, অসুস্থ হলেও আদর পাওয়া যায়। দেখ তুমি না... হঠাৎ কাব্যর ফোন বেজে উঠলো। ফোন নিয়ে কাব্য জানালার কাছে চলে গেল। আরে, লোক দুটো তো আর আকাশে উড়ে উড়ে ছাদে আসেনি, এসেছে তো নিচ থেকেই। তাহলে সিসি ক্যামেরায় দেখা যাবে না কেন? ওপাশ থেকে কে কি বলছে শুনতে পাচ্ছি না, তবে এইটা বুঝতে পারছি কাব্য লোক দুটোকে খুঁজছে। বাইরের ক্যামেরা না হয় নষ্ট করে দিয়েছিল, কিন্তু হসপিটালের তো অনেক ক্যামেরা, কোনো ক্যামেরায় কি ধরা পড়েনি? কাব্য যে খুঁজছে ওদের ওই মেয়েটা আবার হিয়ার কোনো ক্ষতি করবে না তো? আমি কি কাব্যকে নিষেধ করব? ধ্যাত, ফোন রাখো। তিলো সুস্থ হলেই আমি কক্সবাজারে আসছি। কাব্য ফোন কেটে দিয়ে আমার পাশে এসে বসলো। তিলো, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ওকে। কাব্য লোক দুটোকে পাগলের মতো খুঁজছে, বুঝতে পারছি, কিন্তু ওই মেয়েটা যদি হিয়ার ক্ষতি করে তাই ভয় হচ্ছে। কাব্যকে নিষেধ করলেও শুনবে না, কারণ কাব্য আমাকে ভালোবাসে। যারা আমাকে এত কষ্ট দিয়েছে কাব্য তাদের ছেড়ে দিবে না। কাব্য আমাকে এতটাই ভালোবাসে যে এত অসুস্থ ছিলাম আমি, ওর একটু একটু ভালোবাসা সেবা দিয়ে আমাকে সুস্থ করে তুলেছে। একটা ছোট বাচ্চাকে যেভাবে যত্ন করা হয়, কাব্য আমাকে সেভাবে যত্ন করেছে। কতটা ভালোবাসলে মানুষ এত ধৈর্য নিয়ে দিনের পর দিন এভাবে যত্ন করে যেতে পারে। কাব্য আমার জীবনে না আসলে বুঝতামই না। মাঝরাতে হঠাৎ পেটের ব্যথায় ঘুম ভেঙে গেল। কাব্যকে ডাকার জন্য হাত বাড়ালাম, কিন্তু কাব্য তো আমার পাশে নেই। তাকিয়ে দেখি কাব্য কি যেন লিখছে। আশ্চর্য, এত রাতে আর ডিম লাইটের আলোতে কাব্য কি লিখছে? আচ্ছা, ডায়েরি নয় তো? কাব্য হঠাৎ ডায়েরিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে পা বাড়ালো। কাব্য কোথায় যাবে আমি দেখতে পারবো না, কারণ ওর পিছু পিছু যাওয়া সম্ভব না। পেটে ব্যথা করছে, যেভাবেই হোক কাব্যকে আটকাতে হবে, যেন কাব্য ভুলে ডায়েরিটা এই রুমেই রেখে দেয়। ডাক্তারবাবু! আমার ডাক শুনে কাব্য থেমে গেল। ডায়েরিটা টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি আমার কাছে আসলো। কি হয়েছে তিলো, কষ্ট হচ্ছে তোমার? পেটে ব্যথা করছে, আর এই রুমে আমার দম বন্ধ হয়ে আসছে। এই রুমে? আমাকে বারান্দায় নিয়ে চলো প্লিজ। এত রাতে? ঠিক আছে। কাব্য আমাকে কোলে করে এনে বারান্দায় রাখা কাউচটায় শুইয়ে দিল। তুমি কোথায় যাচ্ছ? আসছি একটু। কোথাও যাবে না, আমার ভয় করে, এখানে বসো। কাব্য চুপচাপ এসে আমার পাশে শুয়ে পড়লো। কাব্যর বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলাম। সকালে ওর আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে, যেন ডায়েরিটা পেয়ে যাই। রাতে কাব্যর এখান থেকে যাওয়ার সুযোগ নেই, ডায়েরি লুকাবে কিভাবে? ঘুমিয়ে পড়ো তিলো পাগলি।
কাব্য এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। কাব্যকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে রইলাম। সকালে শুরু হবে আব্বু আম্মুর খুঁজে বের করার জন্য আমার প্রথম কাজ। সকালে ঘুম ভাঙতেই ঘুমু ঘুমু চোখে রুমের চারপাশে তাকালাম। কাব্য সোফায় বসে ল্যাপটপ টিপছে। গুড মর্নিং তিলো পাগলি, গুড মর্নিং। আশ্চর্য, কাব্য এভাবে হাসছে কেন? আমার দিকে না তাকিয়ে ল্যাপটপ টিপছে আর মিটিমিটি হাসছে। এই তুমি এভাবে হাসছো কেন? কিছু না বলে আরো বেশি হাসছে। বলো বলছি, কেন হাসছো? কোথায়, আমি হাসছি না তো। হাত দিয়ে মুখ চেপে ধরে হাসছে। ইচ্ছে হচ্ছে ওকে। হঠাৎ রাতের কথা মনে পড়লো। আমার তো কাব্যর আগে ঘুম থেকে উঠার কথা ছিল। আর ডায়েরিটা আছে তো। তাড়াতাড়ি উঠে বসলাম। কোথায়? টেবিলে তো ডায়েরি নেই। আরে এভাবে লাফ দিয়ে উঠে বসেছো কেন? সমস্যা হবে তো। আচ্ছা, আমরা তো বারান্দায় ঘুমিয়েছিলাম, তাহলে বিছানায় আসলাম কিভাবে? এই ঠান্ডার মধ্যে তোমাকে বারান্দায় রাখবো আমি? পাগল হয়েছি তো। তুমি ঘুমানোর পরই তোমাকে রুমে নিয়ে এসেছি। তার মানে কাব্য রাতেই ডায়েরিটা সরিয়ে ফেলেছে। এখন কি করব আমি? ধ্যাত, নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। ইচ্ছে হচ্ছে নিজেকেই। তুমি আবার নিজের ওপর রাগ করছো? আমি কিন্তু তোমার রাগে লাল হয়ে যাওয়া নাক দেখে নিজেকে ঠিক রাখতে পারবো না। তুমি আবার হাসছো? আচ্ছা, কাব্য এভাবে হাসছে কেন? তাহলে কি ও আমার চালাকি ধরে ফেলেছে? ধ্যাত, আমি চালাকি করতে পারলাম কোথায়? কাব্য নিজেই তো আমার চেয়ে বড় চালাক। তিলো, তুমি অসুস্থ, রেস্ট নাও প্লিজ। অন্য টেনশন মাথায় এনো না। অবাক হয়ে তাকালাম কাব্যর দিকে। তার মানে কাব্য সব বুঝে ফেলেছে। যেভাবে আছি ভালোই তো আছি, কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছ? অশান্তি আমি করছি না। আর টেনশনের কথা বলছো? আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই টেনশন আমি করেই যাব। করো, কিন্তু মনে রেখো কোনো লাভ হবে না। কাব্য রুম থেকে বেরিয়ে গেল। ডাক্তারবাবু, তুমি আমার সাথে যতই চালাকি করো, আমি যখন বলেছি আব্বু আম্মুকে ফিরিয়ে আনবো তাহলে আনবই। 2 সপ্তাহ পর। এই 2 সপ্তাহের ভিতরে কাব্যকে আর ডায়েরি লিখতে দেখিনি। ভেবেই পাচ্ছি না কিভাবে কি করব। কাব্য যেহেতু ডায়েরিটা আমার থেকে লুকিয়ে রাখতে চাইছে, তার মানে এই ডায়েরিতে কোনো না কোনো রহস্য তো আছেই। হিয়া, কি হয়েছে? ড্রয়িং রুমে বসে বসে এসব ভাবছিলাম। হঠাৎ ভাবির ডাক শুনে দরজার দিকে তাকালাম। হিয়া ভয়ে দৌড়ে ভিতরে এসে ঢুকেই দরজা লাগিয়ে দিল। কিরে হিয়া, কি হয়েছে? হিয়া, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? আমাকে পানি দাও। ভাবি হিয়ার জন্য পানি আনতে গেলেন। হিয়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আশ্চর্য, হিয়া এত ভয় পেল কেন? এই নে পানি খেয়ে নিজেকে শান্ত করে বলতো কি হয়েছে। হিয়া ঢকঢক করে পানি খেয়ে আবার আমাকে জড়িয়ে ধরলো। কিছুই তো বুঝতে পারছি না। হিয়া, বল আমাদের কি হয়েছে? শপিং করতে গিয়েছিলাম, কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। যখন শপিং মল থেকে বেরিয়ে আসতে চাইলাম তখন মনে হলো কেউ আমাকে ফলো করছে। গাড়িও নিয়ে যায়নি, তাই তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে উঠে পড়ি, কিন্তু বারবার মনে হচ্ছিল কে যেন আমাকে ফলো করছে। ভয়ে আর পিছন ফিরে তাকানোর সাহস পাইনি। বাসার সামনে এসে যখন রিক্সা থেকে নামলাম তখন 2টা লোক আমার দুই পাশে এসে দাঁড়ালো। বিপদ হতে পারে বুঝতে পেরে একটা লোককে ধাক্কা দিয়ে আমি দৌড়ে চলে আসি। আর আসার সময় কি, একটা লোকের হাতে বোধহয় চাকু ছিল, আমি দেখতে পাইনি, আমার হাতে লেগে গেছে। কোথায় দেখি? অনেকটা জায়গা কেটে গেছে তো। হঠাৎ পাশেই রাখা আমার ফোনটা বেজে উঠলো। কাব্য ফোন দিয়েছে। তিলোত্তমা, কে ফোন দিয়েছে? দেখ, আমি হিয়ার হাত ব্যান্ডেজ করে দিচ্ছি। একটু দূরে এসে ফোনটা রিসিভ করলাম। হ্যালো তিলো, আজকে ফিরতে পারবো না। কেন? একটু কাজ আছে। কিসের কাজ এমন যে কাব্য বাসায় ফিরবে না? আচ্ছা, ও তো বলেছিল আমি সুস্থ হলে কক্সবাজার যাবে। এখন তো আমি পুরোপুরি সুস্থ, তাহলে কি ও কক্সবাজার যাচ্ছে? আমার থেকে কি লুকাচ্ছ বলো? কি লুকাবো? কিছুই না তো। কাজ আছে তাই ফিরবো না। কাব্য যদি সত্যি কক্সবাজার যেতে চায় তাহলে ওকে আটকাতে হবে। হিয়ার সাথে আজকে যা ঘটলো তা আমার কাছে ঠিক লাগছে না। আমি নিশ্চিত এসব ওই মেয়েটার কাজ। ডাক্তারবাবু, হিয়া হাত কেটে ফেলেছে। মানে কিভাবে? বাসায় আসো, তারপর বলছি। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে হিয়ার কাছে আসলাম। আচ্ছা হিয়া, তুমি লোক দুটোকে চিনতে পেরেছো? না, অন্ধকারে তো বোঝা যাচ্ছিল না। আর মনে হলো দুজনের মুখই রুমাল দিয়ে বাঁধা ছিল। আমাকে যারা মেরেছিল তারা নয় তো? শপিং করতে গিয়েছিলে তো ছিনতাইকারী হবে। তুমি ভয় পেও না, রুমে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। বারান্দা আর রুমে পায়চারি করছি, কিছুতেই শান্ত হতে পারছি না। মেয়েটা অনেক দূর এগিয়ে গেছে। আজ হয়তো হিয়ার তেমন ক্ষতি হয়নি, কিন্তু পরে যে বেশি ক্ষতি করবে না তার কি নিশ্চয়তা আছে? হঠাৎ ফোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। এই অচেনা নাম্বার দেখলেই এখন আমার ভয় হয়। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আমি
আন্দাজ করতে পেরেছি সেদিন হসপিটালে আমার ফোন কাব্য নয় তুমি রিসিভ করেছিলে। আমি এত কিছু বলার পরও কাব্য চুপ হয়ে থাকার ছেলে নয়। সেদিন কি কি বলেছিলাম মনে আছে তো? অবশ্য মনে না থাকলেও সমস্যা নেই, আজ হিয়ার এই অবস্থা দেখে অবশ্যই মনে পড়ে গেছে। তুমি কে বলো তো? আমি কে শুনলে চমকে যাবে, তার চেয়ে না জানাই ভালো। কেন করছো এরকম? কাব্য আমার সাথে প্রতারণা করেছে, তাই প্রতিশোধ নিচ্ছি। ওকে আমি শান্তিতে থাকতে দিব না। কি করবে তুমি? হ্যাঁ, যা যা করছি তা থেকে কি আন্দাজ করতে পারছো না? দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। ডাক্তারবাবু কারোর সাথে প্রতারণা করতেই পারে না। করেছে তো, আমার সাথে করেছে। যেটুকু বুঝতে পেরেছি তুমি ডাক্তারবাবুর আত্মীয়। তুমি খুব চালাক মেয়ে, কিন্তু তুমি এইটা কেন বুঝতে পারছো না? কাব্য আমার লোকগুলোকে খুঁজতে চাইছে, আর তাই আমি হিয়ার ক্ষতি করছি। কাব্যকে নিষেধ করো। তা অন্যায় যখন করেছো শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমাকে খুঁজে পাবে না তো শাস্তি কিভাবে দিবে? বরং আমি তোমাদের একের পর এক ক্ষতি করেই যাব। ভীতুরা লুকিয়ে অনেক ক্ষতি করে, সাহস থাকলে সামনে এসে ক্ষতি করো, দেখি পারো কিনা। এই আমাকে একদম ভীতু বলবি না। ভীতুকে তো ভীতুই বলতে হয়। তুমি তো ভয়ে আমার সামনেই আসছো না, টাকা দিয়ে লোক কিনে আমাদের ক্ষতি করছো। খুব শীঘ্রই তোর সামনে আসবো। ফোনটা কেটে দিল। যাক, রাগিয়ে দিয়ে তো একটা কাজ হলো। ও আমার সামনে আসবে, ওকে তো চিনতে পারবো। হঠাৎ কাব্যদের চেঁচামেচি শুনে তাড়াতাড়ি নিচে আসলাম। তিন ভাই একসাথে চলে এসেছে আর হিয়াকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। আরে থামো তোমরা! হিয়ার চিৎকারে সবাই শান্ত হলো। এভাবে তিনজন একসাথে প্রশ্ন করলে আমি উত্তর দিব কিভাবে? ঠিক আছে, এখন বল তোর হাত কাটছে কিভাবে? দুজন লোক হিয়াকে রাস্তায় ছিনতাইকারী ফলো করছিল, আর ওদের কাছ থেকে পালিয়ে আসতে গিয়ে কেটে গেছে। তোকে একা বাইরে যেতে বলেছিল কে? অয়নকে বললে তো নিয়ে যেত। আর একা গিয়েছিস তো গাড়ি নিলি না কেন? কখন থেকে সবাই আমাকে বকা দিয়েই যাচ্ছ। আমার তো তেমন কিছুই হয়নি, সামান্য হাত কেটেছে মাত্র। এক থাপ্পড় দিব, সামান্য কেটেছে বলছে আবার। অয়ন কি করছো? যাও তোমরা তিন ভাই এই রুম থেকে বের হও। সবাইকে জোর করে রুম থেকে বের করে দিলাম। কেন যে একা একা গেলি? আমি জানতাম নাকি ছিনতাইকারী ধরবে? অয়নকে নিয়ে গেলেই পারতে। দেখছো তো সামান্য হাত কাটতে তোমার ভাইরা কেমন পাগল পাগল হয়ে গেছে। এখন চুপ করে ঘুমাও। ঠিক আছে। রুমে এসে দেখি কাব্য নেই। কোথায় গেল? বারান্দার দরজা খোলা, তাহলে মনে হয় বারান্দায়। কাব্য বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। হঠাৎ ও কাঁদছে কেন? ডাক্তারবাবু? কি হয়েছে? কাঁদছো কেন? জানো তিলো, আমি কখনো হিয়ার গায়ে এতটুকু আঁচড় লাগতে দেইনি, আর আজ হিয়ার হাত এতটা কেটে গেছে, এজন্য কাঁদতে হয়? পাগল কোথাকার। কি করব, খুব কষ্ট হচ্ছে যে। হিয়াটাই তো আমার সব। বুঝতে পেরেছি। সামান্য হাত কেটে গেছে তাতেই কাব্য কান্নাকাটি করছে। এর চেয়ে বড় কোনো ক্ষতি হলে তো কাব্য। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, রাগ করবে না তো? বলো। আচ্ছা তুমি তো আমার প্রথম ভালোবাসা, আমিও কি তোমার প্রথম ভালোবাসা? কাব্য চমকে উঠে আমার দিকে তাকালো। হঠাৎ এসব জানতে চাইছো কেন? বলো না প্লিজ। কাব্যকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠের মাথা রাখলাম। কোনোভাবে তো জানতে হবে আমাকে, মেয়েটাকে। তুমি আমার প্রথম ভালোবাসা না, এর আগেও আমার একজনের সাথে রিলেশন ছিল। তাহলে তাকে বিয়ে করলে না কেন? ওকে বিয়ে করলে কি আমার তিলো পাগলিকে পেতাম? তুমি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছ। আচ্ছা মেয়েটির নাম কি ছিল? ওই নোংরা নামটা আমি মুখে আনতে চাই না। কাব্য আমাকে এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে রুমে চলে গেল। কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না। কাব্য তখন রাগ করে বাসা থেকেই বেরিয়ে গেল। মেয়েটির নাম জানতে চাওয়াতে কাব্য এত রেগে গেল কেন বুঝতে পারছি না। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, রাত 11টা বাজে। কাব্য এখনো বাসায় আসছে না কেন? হঠাৎ ফোন বেজে উঠল। আদনান ভাইয়া এত রাতে ফোন দিল কেন? হ্যালো ভাবি, কাব্য আমার কাছে আছে, টেনশন করো না। ও বাসায় আসবে না বলেছিলাম, ও তো না করছে। আর তুমি হঠাৎ করে ওর অতীত জানতে চাইছো কেন বলো তো? ও এজন্য ও রাগ করেছে? রাগ না ঠিক, তবে অতীত মনে পড়লে ও কষ্ট পায়। প্লিজ আর কখনো জানতে চেয়ে ওকে কষ্ট দিও না। ঠিক আছে, ওকে সকালে পাঠিয়ে দিও। ওকে। আশ্চর্য তো, যে কাব্য আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে কাব্য সামান্য অতীত জানতে চাওয়াতে রাগ করে বন্ধুর বাসায় চলে গেল। কাব্য যখন বাসায় নেই, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ডায়েরিটা পাবো কোথায়? এই রুমে কোথাও আছে বলে তো মনে হয় না। কি খুঁজছি নিজেও জানি না, শুধু জানি ডায়েরিটা আমাকে পেতে হবে। আর খুঁজতে খুঁজতে নিচে চলে এসেছি। অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, হঠাৎ অয়নের সাথে ধাক্কা খেলাম। এত রাতে অয়ন সজাগ কেন?
ভাবি এত রাতে এখানে কি করছো? আমিও তো তোমাকে এই একই প্রশ্ন করতে পারি। এই তো ঘুম আসছিল না তাই হাঁটছিলাম। ও আমি পানি খেতে এসেছিলাম। মিথ্যা বলছো তুমি। আমি এর আগেও অনেকবার লক্ষ্য করেছি তুমি এই বাসায় কি যেন খোঁজো। হ্যাঁ খুঁজি। তুমি আমাকে সাহায্য করবে? বলে দেখো। করলে তো করতেও পারি। অয়নের দিকে তাকালাম। সত্যি কি ওকে বলা উচিত হবে? ও কি সাহায্য করবে আমায়? আসলে আমি তোমার ভাইয়ের ডায়েরি খুঁজছি। হঠাৎ ডায়েরি কেন? প্রয়োজন আছে। আমাকে বললে সাহায্য করতে পারি। আব্বু আম্মুকে খুঁজে বের করতে চাই, আবার সবাইকে এক করতে চাই। পারবে তুমি এই অসম্ভবকে সম্ভব করতে? পারবো কিনা জানি না, তবে চেষ্টা তো করতে পারি। চলো আমার সাথে। অয়ন আমার হাত ধরে টেনে স্টোর রুমে নিয়ে আসলো। এই রুমে তো আমি আগেও এসেছি, এখানে কিছু নেই। অয়ন আমার দিকে একবার তাকিয়ে দেয়ালের সাথে লাগানো আলমারিটা সরিয়ে ফেললো। আলমারির পিছনে দরজা দেখে তো আমি অবাক। এই দরজার কথা কেউ জানে না। একদিন আমি ভাইয়াকে ফলো করে এখানে এসেছিলাম, আর তুমি ভাইয়ার আব্বু আম্মুকে ফিরিয়ে আনতে চাইছো বলেই আমি তোমাকে দেখালাম। এখানে আরেকটা রুম আছে, লাইব্রেরি। অয়ন আর আমি দুজন লাইব্রেরিতে ঢুকলাম। ছোট একটা রুম, কিন্তু পুরো রুমে বই দিয়ে ঠাসা। টেবিলের ওপর অনেকগুলো ডায়েরি রাখা, আর টেবিলের পাশে গিটার রাখা। দেয়ালে তাকালাম। পুরো দেয়াল জুড়ে শুধু আব্বু আম্মুর ছবি। সেদিন যে ডায়েরিটা দেখছিলাম সে ডায়েরিটা টেবিলের উপর রাখা দেখে হাতে নিলাম। অবশেষে ডায়েরিটা পেয়ে গেলাম। কোনো না কোনো সূত্র তো পাবোই আব্বু আম্মুকে খুঁজে পাওয়ার। আস্তে আস্তে ডায়েরিটা খুললাম।